খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল সবাই। এমন সময় বাড়ির পুত্রবধূ মারিয়া অসুস্থ বোধ করলো। তারপর বমি করার জন্য মুখে হাত দিয়ে দ্রুত বেসিনের দিকে ছুটে গেল। শ্বশুর শাশুড়ি প্রচন্ড অবাক হয়ে গেলেন। তার শাশুড়ি মা দ্রুত তার পেছনে ছুটে গেল সাহায্যের জন্য। আর তার স্বামী রাশেদ চিন্তিত হয়ে সেদিকে তাকিয়ে রইল। এদিকে বেসিনে মারিয়া বমি করে যাচ্ছে। তার শাশুড়ি কোনো রকমে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করলো। তারপর সে খুব দুর্বল হয়ে শাশুড়ির কাঁধে মাথা রাখলো। মারিয়ার শ্বশুর বলল, ওকে আস্তে আস্তে ঘরে নিয়ে যাও, আমি ডাক্তার ডাকছি বাসায়। শাশুড়ি মারিয়াকে ধরে আস্তে আস্তে ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে চেক আপ করে ভালো করে মারিয়াকে। এসব নিয়ে টেনশন করার মতো কিছুই নেই, আসলে উনি প্রেগনেন্ট, মা হতে চলেছেন। খবরটা শুনে মারিয়ার শ্বশুর এবং শাশুড়ি খুব খুশি হয়ে গেল। ডাক্তার বললেন, একটু রেস্টের দরকার আছে, আর খাওয়া দাওয়া স্বাভাবিক থাক, আপাতত আর কিছুই বলার নেই। এরপরে যখন চেক আপে আসবেন আমাকে ফোন দিবেন। ডাক্তারকে নিয়ে শ্বশুর বের হয়ে গেল। মারিয়ার শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাসায় নতুন মেহমান আসছে, এখন থেকে শরীরের যত্ন নিতে হবে। এতদিন যেভাবে ধকল নিয়ে কাজ করেছো সেভাবে কাজ করলে কিন্তু হবে না, সাবধান করে দিচ্ছি, আমার বংশের প্রথম প্রদীপ। মারিয়া শাশুড়ির কথায় কিছুটা লজ্জা পেল। তিনি পুত্রবধূর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। এতক্ষণ রাশেদ দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু তার হিসাব কিছুতেই মিলছে না। মারিয়া শাশুড়ি চলে যাবার পর স্বামীর দিকে তাকিয়ে খেয়াল করলো ব্যাপারটা। তাকে কিছুই বলার সুযোগ না দিয়ে রাশেদ বের হয়ে গেল। রাত অনেক হয়ে গেলেও রাশেদ এখনো বাসায় ফেরেনি। একে একে শ্বশুর শাশুড়ি রাতের খাবার খেয়ে উঠে গেলেন। শ্বশুর বললেন, মা এভাবে বসে থেকো না, তুমি খেয়ে নাও, আমার ছেলেকে আমি ভালো করে চিনি, ও সারাদিন আড্ডা মারে, ও কখন ফিরবে সে আশায় বসে থাকলে এখন আর চলবে না। শ্বশুর কথাগুলো বলে চলে গেলেন। মারিয়া মাথা নাড়ালো। শাশুড়ি কাছে এসে কাঁধে হাত দিয়ে বললেন, চিন্তা করছো কেন, ও তো প্রায় সময় লেট করেই আসে, চলে আসবে হয়তো একটু পর, তবে তুমি এভাবে না খেয়ে বসে থাকাটা ঠিক হচ্ছে না। মারিয়া বলল, সমস্যা নেই মা, আসার সময় হয়ে গেছে, এখনই খেয়ে নেব, আপনারা শুয়ে পড়ুন। শাশুড়ি চলে গেল। মারিয়া ভাবতে লাগলো কেন রাশেদ তখন ওভাবে বের হয়ে গেল। তাছাড়া প্রেগনেন্সির খবরটা শোনার পর তার শ্বশুর শাশুড়ি যেভাবে খুশি হয়েছে, তার স্বামীর মধ্যে সেই খুশির ব্যাপারটা সে লক্ষ্য করেনি। তার মনের মধ্যে অসংখ্য সন্দেহের দানা বাঁধতে লাগলো। গভীর রাতে দরজার সামনে মাতাল অবস্থায় রাশেদ দরজা ধাক্কা দিতে লাগলো। এদিকে ডিনার টেবিলে রাশেদের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল মারিয়া। দরজায় জোরে জোরে আঘাতের শব্দে সে তাড়াতাড়ি করে উঠে দরজা খুলতে গেল। দরজা খুলতেই রাশেদ ভেতরে ঢুকলো মাতাল অবস্থায়। মারিয়া বলল, কি ব্যাপার, তোমাকে আমি এতদিনে তো কখনোই ড্রিঙ্কস করতে দেখিনি, আজ তুমি এভাবে মাতাল হয়ে বাসায় এসেছো, তাও আবার এত রাতে? আমি আমার টাকায় ড্রিঙ্কস করেছি, আর কেন করেছি সেই কৈফিয়ত আমি তোকে দিতে বাধ্য নই, বরং তোমার মতো নষ্টামি করছি না সেটাই অনেক বেশি। তুমি কি বলতে চাচ্ছ, আমি নষ্টামি করছি? এটা তুমি কি বললে রাশেদ? রাশেদ কথাটি শুনে হাসতে হাসতে বলল, যে মেয়ে বিয়ের পর স্বামীর সাথে কোন রকম সম্পর্ক ছাড়াই মা হয়ে যায় সে নষ্ট মেয়ে নয় তো কি? তুমি অস্বীকার করতে পারবে যে তোমার সাথে আমার একদিনও সেভাবে মেলামেশা হয়নি? মারিয়া কথাটি শুনে স্তম্ভিত হয়ে বলল, বাসর রাতে তুমি আমাকে ছুঁয়েও দেখোনি সেটা সত্য, কিন্তু তুমি আমার সাথে কখনোই সেভাবে মেলামেশা করোনি, এটা কিভাবে হতে পারে? রাশেদ বলল, আমাকে অঙ্ক শেখাতে আসবে না, তুমি যে স্কুলে অঙ্ক শেখাও সেখানকার হেডমাস্টার আমি। কথাটি বলে ঘৃণা ভরে তাকিয়ে সে ঘরের ভেতর চলে গেল। মারিয়া রাশেদের কথা শুনে প্রচন্ড কষ্ট পেল। তার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেল। না, এর উত্তর তাকে জানতেই হবে। তাই সে দ্রুত নিজের ঘরে গেল। মারিয়া দ্রুত বেগে নিজের ঘরে গিয়ে দেখলো রাশেদ বিছানায় পড়ে আছে। এই মুহূর্তে তার সাথে কোনো কথা বলার মতো অবস্থায় সে নেই। তাই সে চিন্তা করলো কাল সকালে এ বিষয় নিয়ে কথা বলা যাবে। তারপর সে তার স্বামীকে বিছানায় ঠিক মতো শুইয়ে দিল। তারপর জুতা খুলে দিল আর হাতের ঘড়িটা খুলে দিয়ে রেখে ভাবতে লাগলো কেন রাশেদ এই কথাটা বলল। 4 মাস হয়েছে তাদের বিয়ের। এই ঘরেই সেদিন বাসর সাজানো হয়েছিল। বাসর ঘরে বসে আছে মারিয়া। রাশেদ ঘরে ঢুকে পড়ল। বড়লোক বাড়ির বউ হয়েছ, আশা করি অনেক খুশি তুমি। তোমার বাবা কিভাবে যে আমাদের পরিবারটাকে পটিয়ে বিয়ে দিল সেটা ভাবতেই আমার অবাক লাগে। তোমার সাথে আমাকে কোনোভাবেই মানায় না। তার মানে আপনি নিজের ইচ্ছাতে বিয়ে করেননি? রাশেদ বলল, অবশ্যই না, তোমাকে বিয়ে করতে আমি চাইনি, কিন্তু তোমার বাবার কথায় আমার বাবা মা এমন ভাবে মজে গিয়েছিল তাদেরকে অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে বিয়েটা করেছি। মারিয়া চোখের জল মুছে বলল, এভাবে আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন? রাশেদ হাসতে হাসতে বলল, তোমার জীবন নষ্ট করেছি আমি? বরং এটা বললে ভুল হবে না যে তুমি আর তোমার বাবা আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। যাই হোক, আমার বাবা মা অনেক খুশি, ওদের যখন তোমাকে ভালো লাগে এই বাসাতে তুমি থাকতে চাইলে থাকতে পারো, কিন্তু তোমার আর আমার মাঝখানে সবসময় একটা দূরত্ব থাকবে। এই বলে রাশেদ ঘুমিয়ে গেল। রাশেদ ঘুমের মধ্যে মাতাল কণ্ঠে বিড়বিড় করার শব্দে মারিয়ার ভাবনা ভঙ্গ হলো। তারপর সে নিজের চোখ মুছে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা মারিয়ার শাশুড়ির ডিনার টেবিলে 2 প্লেট খাবার দেখে বুঝতে পারলেন কাল রাতে তার ছেলে ও পুত্রবধূ কেউই খাবার খায়নি। তিনি কিছু একটা ভাবতে লাগলেন। এমন সময় মারিয়া এলো দেখে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার বৌমা, তোমরা কি কাল রাতে খাওনি? মারিয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। তিনি আবারও প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমার মুখটা এমন লাগছে কেন, তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? মারিয়া আমতা আমতা করে কিছু একটা বলতে চাইলেও এমন সময় রাশেদ এসে বলল, মা আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু নাস্তা দাও। মারিয়ার শাশুড়ি তাদের দুজনের দিকে দেখে ভালো করেই বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা হয়েছে। তিনি বললেন, রাশেদ তোদের মধ্যে যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে সেটা সমাধান কর, কিন্তু বৌমা এখন একা নয়, তার শরীরে আর একটা প্রাণ বড় হচ্ছে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই মুহূর্তে তাকে কোনো মানসিক প্রেসার দেওয়া যাবে না, আর তোদের ঝামেলার জন্য না খেয়ে থাকা তো অনেক দূরের কথা। মারিয়া বলল, মা আসলে কাল রাতে খেতে ইচ্ছা করছিল না তাই খাইনি। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি এখনই নাস্তা দিচ্ছি। রাশেদ নাস্তার
টেবিলে বসে মোবাইল দেখছে। মারিয়া চলে গেল ফ্রেশ হতে। রাশেদের আম্মু কিছু একটা চিন্তা করে রান্নাঘরের দিকে যেতে পা বাড়ালেন। এমন সময় রাশেদের আব্বুর একটা শব্দ হলো অদ্ভুত ভাবে। সেটা শুনে রাশেদ আর তার আম্মু ছুটে গেল। তাড়াতাড়ি তারা ভেতরে গিয়ে দেখলো রাশেদের আব্বু বিছানায় শুয়ে আছে, কিন্তু তার মুখ বেঁকে আছে। তিনি হাত দিয়ে কিছু একটা বোঝাতে চেষ্টা করছেন, কিন্তু সেটা কেউই বুঝতে পারলো না। মারিয়া ছুটে এসে এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। রাশেদের আব্বু কিছু একটা দেখেছে, আর সেটা যে ভয়ঙ্কর সেটা বোঝা গেলেও তিনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। তবে রাশেদের আব্বু বারবার তার পুত্রবধূর থেকে ইশারা করছেন, যেটা দেখে রাশেদ ও তার আব্বু আরো বেশি অবাক হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, রাশেদের আব্বু কি বোঝাতে চাচ্ছে আর মারিয়ার দিকে কেন ইশারা করছে, ব্যাপারটা জানতে হলে অবশ্যই দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখবেন আমাদের পেজে। অন্তত 5000 কমেন্ট পেলে অবশ্যই দ্বিতীয় পর্ব নির্মাণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর।